অনেক ঘাত এবং প্রতিঘাতের মধ্য দিয়ে তিনি কোচবিহার জেলায় একজন সুপরিচিত তৃণমূল নেতৃত্বের একজন ছিলেন। ছিলেন বলবো, কারণ এখন তিনি আর নেই, এবং তাকেই আমরা আজকে পেয়ে গেছি আমাদের এবিএন 24x7 পর্দায়। তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন কোচবিহারের ডাক সাইডের অন্যতম তৃণমূল নেতৃত্বের একজন খোকন মিয়া। আমরা শুনবো যে এই মুহূর্তে এমন কি ঘটলো যে তৃণমূলের রাজনীতিতে ভূচাল বলতে পারেন এসে পড়েছে। এই মুহূর্তে রয়েছে খোকনদা আমাদের সাথে। খোকনদা, তো আমরা দেখতে পাচ্ছি যে কোচবিহারের রাজনীতিতে তৃণমূল কংগ্রেসের মধ্যে একটা ভূচাল আসছে, যে আপনার মতো একজন বিচক্ষণ নেতৃত্বকে তৃণমূল কংগ্রেস কিন্তু এবারের ভোটে পাচ্ছে না। আপনি এই মুহূর্তে আমরা দেখতে পেরেছি যে তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেসে যোগদান করেছেন, কি বলবেন? দেখুন, প্রথমেই আমি আজকে যেহেতু আমাদের পবিত্র ঈদ, কুচবিহার আমার প্রিয় জেলা। জেলার প্রত্যেকটা নাগরিক, দলমত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমার প্রিয় রাজ্য এবং দেশ, প্রত্যেকটা নাগরিকের কাছে ঈদের পবিত্র ঈদের শুভেচ্ছা, অভিনন্দন। এই ঈদের মধ্য দিয়ে আমরা যেন ভারতবাসী, ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ আমরা সুন্দরভাবে যেন আগামী দিনে ভাতৃ মেলবন্ধনের মধ্য দিয়ে আমরা যেন আগামী দিনগুলো পাড়ি দিতে পারি। ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের আমি মঙ্গল চাইছি। ভগবান এবং আল্লাহর কাছে এই পবিত্র দিনে আমাদের দেশের মানুষগুলোকে ভালো রাখুক। কিন্তু এই মুহূর্তে আপনাকে দেখতে পেলাম যে তৃণমূল কংগ্রেসের আপনি একজন বিচক্ষণ নেতৃত্বের একজন, আজকে আপনি তৃণমূল দল ছেড়ে কংগ্রেসে যোগদান করলেন, মানে কেন এই ধরনের ঘটনা ঘটলো কেন? দেখুন, তাহলে একটু দূরে যেতে হচ্ছে। 1993 সালে আমি জাতীয় কংগ্রেস থেকে হাত চিহ্ন প্রতীক নিয়ে আমি প্রথম আমার রাজনৈতিক জীবনে আমি নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা এবং নির্বাচনী লড়াই আমরা নামি। 1998 সাল 1 জানুয়ারি অবিভক্ত কংগ্রেস ভাগ হয়ে দিদি মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস দল প্রতিষ্ঠিত করেছিলেন ধর্মতলার শহীদ মিনার ময়দানে। সেই দিন কিন্তু আমি, বিশেষ করে আমাদের যারা নেতৃত্ব, রবিদা জলিলারা যারা ছিলেন, সকলেই মিলে কিন্তু গুটি কয়েক যুব কংগ্রেসটা ছেড়ে দিয়ে দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসে আমরা সেদিন, আমিও ব্যক্তিগতভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছি। তৃণমূল কংগ্রেসে যোগদান করবার পর 98 সালে পঞ্চায়েত নির্বাচন দোরগোড়ায়। সেই দিন কিন্তু আমি পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রতীক চিহ্ন নিয়ে আমি ময়দানে নেমেছিলাম। বামফ্রন্টের বিরুদ্ধে লড়াই সংগ্রাম বিভিন্নভাবে দল আমাকে 1998 সালে কুচবিহার 1 নং ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতির দায়িত্ব দিয়েছিলেন। 2007 সাল পর্যন্ত কুচবিহার 1 নং ব্লক ভৌগোলিক অবস্থান, যেটা দক্ষিণ বিধানসভা কেন্দ্রের 9টি গ্রাম পঞ্চায়েত রয়েছে, নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের 6টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। এখন বর্তমান এটা একটা আলাদা কথা বলছি, তৃণমূল কংগ্রেসের প্রোডাকশন একটু আলাদাভাবে হচ্ছে, ওই এ এবং বি, কিন্তু ব্লক একটাই। এটাও জানি না, এটাও একটা আলাদা বিষয় চলে আসছে, তৃণমূল কংগ্রেসের নেতারা এখন বলতে পারবে এ এবং বি। তখনকার সময় কিন্তু একটাই ব্লক ছিল, 15টা অঞ্চল, দক্ষিণ বিধানসভা কেন্দ্র এবং নাটাবাড়ি বিধানসভা কেন্দ্র। 2007 সাল পর্যন্ত আমি তৃণমূল যুব কংগ্রেসের সভাপতির দায়িত্ব পালন করেছি এবং তৃণমূল কংগ্রেস দলের পতাকাটা কলকাতা থেকে পয়সা দিয়ে কিনে নিয়ে এসে প্রতীক চিহ্নটা পরিচয় করে দিতাম যে এটা তৃণমূল কংগ্রেস দিদির দল। এই যে জোড়া ফুল আমাদের প্রতীক চিহ্ন। সীমাবদ্ধ কিছু পতাকা, পয়সার অভাব ছিল, পতাকা কিনে নিয়ে এসে বিভিন্ন অঞ্চলে অঞ্চলে পঞ্চায়েত ভোট করতাম, লোকসভা বিধানসভা ভোট আমরা করতাম। 2008 সালে দল আমাকে তৃণমূল কংগ্রেসের মূল পার্টির দায়িত্ব দিলেন। আমি
16 নং জেলা পরিষদে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী হিসাবে আমি ভোট যুদ্ধে ভোট ময়দানে নামলাম। তখনকার সময় 2008 সালে ডাউয়াগুড়ি, পানিশালা, সুটকাবাড়ি বিভিন্ন গ্রাম পঞ্চায়েত আমরা তৃণমূল কংগ্রেস দখল করতে পেরেছি। 1 বছর যেতে না যেতেই 2009 সালে আমার নেতৃত্বে আমি কুচবিহার 1 নং পঞ্চায়েত সমিতি এবং 15টা অঞ্চল বামফ্রন্টের হাত থেকে বাকি অঞ্চলগুলো এবং পঞ্চায়েত সমিতি কুচবিহার 1 নং পঞ্চায়েত সমিতি বামফ্রন্টের বোর্ড ছিলেন, সভাপতি, সহকারী সভাপতি, বিভিন্ন কর্মাধ্যক্ষরা বামপন্থীরই ছিলেন। 2008 সালে তারা নির্বাচিত হয়েছেন, দখল করেছেন। আমি 2009 সালে সেই সমস্ত বামপন্থীদের কাছ থেকে আমার ভালোবাসায় হোক, আমার মানসিকতায় হোক, দিদির দিকে তাকিয়ে হোক, সমস্ত পঞ্চায়েত সমিতি তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন 2009 সালে। মধ্য গগনে বামফ্রন্ট কুচবিহার জেলার 1 নম্বর ব্লক হচ্ছে জেলার হোম ব্লক, সদর ব্লক। তৃণমূল কংগ্রেস আস্তে আস্তে ছড়িয়ে ছিটিয়ে সংঘবদ্ধ শুরু হলেন প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে, প্রত্যেকটা ব্লকে ব্লকে। আমরা কুচবিহার 1 নম্বর ব্লক থেকে আমার নেতৃত্বে, আমাদের যারা নেতা ছিল রবিদা জলিলদাদের নেতৃত্বে আমরা একটা সুন্দর পরিবেশ তৈরি করে একটা সংগঠন শক্তিশালী করতে পারলাম। 2011 সালে যখন মা মাটি মানুষের সরকার দিদি গঠন করলেন, তখনও আমি কুচবিহার 1 নং ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ জিতে গেলেন। অল্প ভোটে আমাদের আব্দুল জলিল আহমেদ অল্প 4000 ভোটের মতন অল্প ভোটে হেরে গেলেন। যেহেতু কুচবিহার শহরটা একটা আলাদা একটা বিষয় ছিল, তাই জলিলবাবু অল্প ভোটে হেরে গেছেন। 2011 সাল থেকে 2016 সাল আবার বিধানসভার নির্বাচন, দোরগোড়ায় উপনির্বাচন, রেণুকা সিনহা আমাদের মারা যাওয়ার পর পার্থপ্রতিম রায় উপনির্বাচনে জিতলেন। 1 নম্বর ব্লক থেকে ভালো ভোট একটা আমি লিড দিতে পেরেছি। 2016 সালে দিদি আমাকে, আমাদের রাজ্যের সভাপতি সুব্রত বক্সী কুচবিহারে কোনো এক হোটেলে আমাকে নিয়ে বসলেন যে কুচবিহার জেলার দক্ষিণ বিধানসভা কেন্দ্রে জিততে পারে না, তোমাকে জেতাইতেই হবে যেভাবে হোক। যদিও এখন মিহির গোস্বামীকে আমি জিতিয়েছিলাম, মিহির গোস্বামী ভারতীয় জনতা পার্টি বিজেপিতে গিয়েছেন। 2016 সালে কিন্তু আমি দাঁতে দাঁত কামড় দিয়ে দলের মর্যাদা রক্ষার জন্য রাজ্যের সভাপতি যে আমাকে গুরু দায়িত্ব দিয়েছিলেন, পার্সোনাল ডেকে আলোচনা করে তোমাকে যেভাবে হোক দক্ষিণ বিধানসভা কেন্দ্র আমি চাই, আমার দল চায়, দিদি চায়, আমি দক্ষিণ বিধানসভা কেন্দ্র উপহার দিতে পেরেছি। সেদিন রবিদার নেতৃত্বে কুচবিহার জেলার 9-এর মধ্যে 8 আমরা জিততে পেরেছি বিধায়ক। এভাবেই আমি 2019 সাল পর্যন্ত দলের গুরু দায়িত্ব পালন করেছি। 2013-এর পঞ্চায়েতি নির্বাচন থেকে শুরু করে 2026-এ দাঁড়িয়ে আমাকে দল 2013 সালে সুটকাবাড়ি গ্রাম পঞ্চায়েতে আমাকে ভোটে দাঁড়াতে বললেন তৃণমূল কংগ্রেস থেকে। আমি সুটকাবাড়ি গ্রাম পঞ্চায়েতে দাঁড়িয়ে ওখান থেকে নির্বাচিত হয়ে পঞ্চায়েত বোর্ড গঠন করে পঞ্চায়েত সমিতি গঠন করতে পেরেছি। আমি পূর্ত এবং পরিবহন দপ্তরে কর্মাধ্যক্ষ আমাকে দল দিয়েছে। 2018 সালে দক্ষিণ বিধানসভা কেন্দ্রেরই ঘুঘুমারিতে আমাকে দল বললো তোমাকে ঘুঘুমারিতে দাঁড়াতে হবে। আমি ঘুঘুমারি গ্রাম পঞ্চায়েতে দাঁড়ালাম। আবার আমাদের বোর্ড গঠন হলো, পঞ্চায়েত সমিতি গঠন হলো। আমি পূর্ত পরিবহন দপ্তর আমাকে দল দিয়েছে, আমি দায়িত্ব পালন করছি নিষ্ঠা এবং সততার মধ্য দিয়ে। কেউ বলতে পারবে না যে আমার কোনো দুর্নীতি। সেই সময় এত বড় একটা দায়িত্বে, এত বড় একটা পদে সরকারিভাবে ছিলাম পূর্ত এবং পরিবহন দপ্তরে, কেউ আমার বিরুদ্ধে কেউ আঙুল তুলতে পারেনি, 10 টাকার তসরুপের কথা কেউ বলতে পারেনি। 2018 থেকে 2023-এর নির্বাচন আমি নির্বাচিত হয়েছি, পূর্ত পরিবহন দপ্তরই ছিলাম। 2023 থেকে 2026 আজকের দিনেও দাঁড়িয়ে আবার আমাকে দক্ষিণ বিধানসভা কেন্দ্রে দুবার দাঁড়ালাম। আবার পরবর্তীকালে 2023-এর পঞ্চায়েতি নির্বাচনে আমাকে নাটাবাড়ি থেকেও আপনি নির্বাচনে নির্বাচিত হয়েছি। তো এভাবেই আমরা সংগঠন শক্তিশালী, পাশাপাশি প্রশাসনিক লেভেল সারা জেলায় আমরা একটা অক্লান্ত পরিশ্রম করেছি।
আমি এক শুধু মিনিট, এক মিনিট। দেখো তো ওই জায়গাটা ঠিক আছে, চলতেছে করলেন, তারপরেও আপনি একটা তো এখন তৃণমূলের সাংগঠনিক একটা দায়িত্বে রয়েছেন নাকি? আপনি তো জিতেছেন, তো তারপরেও আপনার এই মোহভঙ্গ কি কারণে এই মোহভঙ্গ হতে পারে? দেখুন, 2023-এর পঞ্চায়েতি নির্বাচনে যখন পঞ্চায়েত সমিতির থেকে আমি নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের বাবুরহাট হুম। থেকে যখন আমি ওই এলাকার থেকে নির্বাচিত হলাম, অভিজিৎ দেব ভৌমিকের হাতে দলের দায়িত্ব দিলেন দিদি মমতা বন্দ্যোপাধ্যায়। জানি না, আমাকে একটা পঞ্চায়েত সমিতির একটা কর্মাধ্যক্ষ দিলেন না। এটা দুঃখের বিষয়। বুকের মধ্যে রেখেছি দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে তাকিয়ে। এই যে আমি এতদিন থেকে দল করলাম, দলকে প্রতিষ্ঠিত করলাম, প্রশাসনিক লেভেলে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত করেছিলাম। আজকে আমার ভাগ্যে একটা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ জুটলেন না। সেই দিন থেকে আমার বুকে একটা আঘাত ছিল। পরপর যখন জেলা কমিটি, মানে ব্লক কমিটি, অঞ্চলের পঞ্চায়েত প্রধান গঠন হলো, দলের অনেক প্রবীণ যারা নেতৃত্ব পঞ্চায়েত প্রধান ছিলেন, পঞ্চায়েত সমিতির সদস্য ছিলেন, একেবারে সবাইকে ছাঁটাই করে দিলেন। একেবারে পুরনো একটা পঞ্চায়েতকে টিকিট দিলেন না, পঞ্চায়েত সমিতির সদস্যদের টিকিট দিলেন না, সবাইকে এক সাইড করে দিয়ে নতুন যারা দলের কোনো মর্ম বুঝে না, দলের কোনো মর্যাদা বোঝে না, একটা দল কিভাবে চলবে সামাজিক ব্যবস্থায়, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সামাজিক ব্যবস্থা কি চাইছে, সুন্দর করে একটা দল কিন্তু পরিচালনা করতে হয়। সমস্ত পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি তাদের মন গড়া মানুষ কোথার থেকে তুলে নিয়ে এসে পঞ্চায়েত প্রধান করলো। এবার যেটা দেখতে পেলাম, আপনি যেটা বলছেন যে না, ওই ওই পঞ্চায়েত নির্বাচনেই তাহলে আপনাদের একটা মানে দলের থেকে আপনাদের দূরত্বটা আসছিল। দূরত্বটা জেলা প্রেসিডেন্ট হবার পর থেকে অভিজিৎ দেব তাই করেছে। পরবর্তীকালে শুনুন যে 2024-এর লোকসভা নির্বাচন, এটা কিন্তু গুরুত্বপূর্ণ নির্বাচন ছিল কুচবিহার জেলায়। আমরা যারা বিভিন্ন শাখা সংগঠনের, আমি জেলা প্রেসিডেন্ট, কিষাণ খেত মজদুর আমাকে দল দিয়েছে। ভোট করবার পর রবিবাবুরা আমরা একটা জোট করলাম যে এবারে যেভাবেই হোক আমাদের প্রার্থী জগদীশ বর্মা বসুনিয়াকে জেতাইতেই হবে। আমরা ময়দানে নামলাম। অভিজিৎ দেব ভৌমিক বলতে পারবে না, মাথাভাঙা বিধানসভা হঠাৎ করে 7 দিন আগে আমাকে দায়িত্ব দিলেন অবজারভার করে 7টা অঞ্চলে। যে 7টা অঞ্চলে গিয়ে দেখি বিজেপির প্রধান পঞ্চায়েত। রাতের অন্ধকারে ঘুম শেষ করে দিনের বেলা মিটিং করে রাত্রিবেলা প্রত্যেকটা মানুষের বাড়িতে গিয়ে পা হাত ধরে মাথাভাঙা বিধানসভা নির্বাচনে যে ভোটে হারার কথা ছিল, মাথাভাঙা বিধানসভা অনেকটা আমরা কাছাকাছি চলে আসতে পেরেছি। আচ্ছা, এটা আমাকে উদযাপন করেছিল 7টা অঞ্চলে। আচ্ছা, মাথাভাঙা তো বিজেপির বলা হতো ওই সময়, একটা হুম, মাথাভাঙার বিধায়কও মাথাভাঙার রয়েছে, তাই তো? 7টা অঞ্চল যখন, সাতটা অঞ্চলও ছিল সেই জায়গায় আপনি অবজারভারের কাজ। সে জায়গায় আমাকে অবজার্ভ করে দেওয়ার পর আমি অনেকটা ঘুরে নিয়ে আসছি। প্রত্যেকটা দলের পুরনো মানুষদের সঙ্গে গিয়ে কথা বলে, বাড়িতে গিয়ে কথা বলে, হাত পা ধরে, বিভিন্ন দিদির কথা বলে, আমাদের নেতৃত্বের কথা বলে, জগদীশ দাকে জেতাতে হবে, জগদীশ ভালো মানুষ, তাকে জেতাতে হবে। এভাবেই কিন্তু আমরা নিষ্ঠা সহকারে আমাদের সাংসদ জগদীশ বর্মা বসুনিয়াকেও জেতাতে পেরেছি। কিন্তু 2026-এর বিধানসভা নির্বাচন প্রার্থী তালিকা যখন প্রকাশ হলো, কিছু মানুষের কথা বলবো না, পরবর্তীকালে কাউকে আমি অপমান করতে চাই না। যদি আমাকে কিছু অপমান করা হয়, ঠিক সঠিক সময় সকলের সঠিক জবাব দেওয়ার মতন আমার ক্ষমতা আছে, সেটা আমি সঠিক সময় সঠিক জবাব দিতে পারবো। তাই আমি শ্রদ্ধা করি, শ্রদ্ধেয় মানুষদের আমি অপমান করতে চাই না। একজন খেলোয়াড় খেলার মাঠ থেকে 10টার সময় খেলার মাঠে, 11টার সময় রাজ্য তৃণমূল কংগ্রেস ভবনে, 2টার সময় প্রার্থী তালিকা ঘোষণা হলো, একজন খেলোয়াড় তৃণমূল কংগ্রেসের প্রার্থী। এটা আরো আমি মেনে নিতে পারিনি। যারা মাথার ঘাম পায়ে পড়ে মিছিল করবে, মিটিং করবে, মানুষের কাছে ভোট ভিক্ষা চাইবে, পথসভায় বক্তব্য দেবে, ভোটার স্লিপ দেবে, পোস্টার লাগাবে, ফ্ল্যাগ লাগাবে, আর ওই বিধানসভা কেন্দ্রে, বিশেষ করে আমি বলবো তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রে
যে সমস্ত তৃণমূল কংগ্রেসের আমাদের নেতৃত্বরা এখনো আছে, পঞ্চায়েত সমিতির সভাপতি, ওনারও নাম উঠেছিল, তুফানগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি, অনন্ত বর্মা পৌরসভার চেয়ারম্যান ছিলেন, তারও নাম উঠেছে, ধনেশ্বর বাবু পার্টির ব্লক সভাপতি ছিলেন, খুব প্রভাবশালী মানুষ, তার নাম উঠেছে, চৈতি বর্মন বড়ুয়া জেলা পরিষদের সভাধিপতি, দুইবারের ছিলেন, বামফ্রন্টের জেলা পরিষদের সভাধিপতি ছিলেন, তৃণমূল কংগ্রেসের সভাধিপতি ছিলেন, তৃণমূল কংগ্রেসের এবারও জেলা পরিষদে তিনি কর্মাধ্যক্ষে আছেন। এতগুলো মানুষ, দ্বিজেন সিংহ, শিবপ্রসাদ পাল, এরা বলিষ্ঠ নেতৃত্ব, তাদের নাম উঠেছে, আমরা দেখলাম বিভিন্ন সোশ্যাল মিডিয়া তাদের নাম উঠছে, এতগুলো মানুষ কিন্তু থাকার আপনাকে পরেও। আমরা কিন্তু দেখেছি সোশ্যাল মিডিয়ায় আপনি একটা পোস্ট করেছিলেন যে কোচবিহারের 9টি বিধানসভা কেন্দ্র রয়েছে, একটাও কিন্তু সংখ্যালঘু আহ প্রার্থী দেওয়া হয়নি, সেই ব্যাপারটাও কিন্তু আমরা দেখেছি। হ্যাঁ, সেটা তো আমি বলবোই, কারণ না, একটা খেলোয়াড় যদি প্রার্থী হতে পারে, হুম। বিধায়ক হয়ে গিয়ে বিধানসভায় থাকবে আর বিধানসভার মানুষগুলো চড়থাপ্পড় খেয়ে ঘুরে বেড়াবে, হ্যাঁ, সেটা আমি মেনে নিতে পারিনি, 1 নম্বর। 2 নম্বর, জলিল বাবুরা 2011 সালে যদি তৃণমূল কংগ্রেসের থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে, আজকের দিনে কেন সংখ্যালঘু মুখ হিসাবে জলিল বাবুদের মতন প্রবীণ নেতৃত্বরা কেন টিকিট পাবে না? এটা আমার একটা বড়ই প্রশ্ন। সংখ্যালঘু ভোট কুচবিহার জেলায় যদি আমি বলি প্রায় 31%। আচ্ছা, কোথাও কি আপনাদের মনে হচ্ছে যেই সময় আপনারা 98 সালে আপনারা দিদির সঙ্গে ছিলেন, তাদের কোথাও কি এই জায়গায় এসে আজকে 26 সালে এসে আপনাদের কি মানে মানে পুরো নেতৃত্বতে কি তাদের কি সাইড করে দেওয়া হচ্ছে, এরকম কি প্রশ্ন আপনার জাগছে নাকি? দেখুন, এখন যেটা দেখছি, দলের একটা কর্পোরেট হাউস আছে, জানি না ওটা কর্পোরেট হাউসের নাম আইপ্যাক, কেউ বলে এবি, হ্যাঁ, এই একটা কর্পোরেট। আমরা আগে ভোট করতাম কোন বুথে কতটা ভোট, কিভাবে আমরা সেই ভোট আমরা কতটা পাবো, আদার্স বিরোধী দল কতটা পাবে, আমরা কিন্তু মূল্যায়ন করতাম। এখন মূল্যায়ন করার জন্য লোক আসে, দলের মূল্যায়ন করার জন্য দলের কলকাতার থেকে লোক আসে, টিম আসে, এরা বুঝায়। এরা কি বুঝাবে? আমরা যেদিন তৃণমূল কংগ্রেসের 98 সাল থেকে 2016, 17, 18, 19 সাল, 20 সাল পর্যন্ত আমরা যারা লড়াই করলাম, বুথ চিনলাম, আমরা পৌরসভা করলাম, আমরা জেলা পরিষদ করেছি, পঞ্চায়েত সমিতি করেছি, পঞ্চায়েত করেছি, বিধানসভা করেছি, লোকসভা করেছি। এখন নতুন করে টিম আসছে, দাদা এভাবে পাবেন না, এভাবে করতে হবে, এভাবে পাবেন না, ওইভাবে করতে হবে। ওই মানুষটাকে বুঝাতে হবে। এতদিন কি আমরা ঘোড়ার ঘাট ছিলে আমরা রাজনীতি করেছিলাম? আমরা জিতি নেই? আমরা নির্বাচনে নির্বাচিত হইনি? আমাদের কেউ পরামর্শ দিয়েছে? এখন পরামর্শ দেবার জন্য লোক আসে, খাতা কলম নিয়ে বসে, অঙ্ক কষে তারা বলে। তারা কি জানে একটা গ্রামের পরিস্থিতি? তারা কি জানে একটা গ্রামে কতজন রাজবংশী ভোট, কতজন নমশূদ্র ভোট, কতজন মুসলিম ভোট, কতজন নেপালি ভোট? কি জানে? ওরা একটা চার্ট দিয়ে বলে এইভাবে কাজ করতে হবে। এটা একটা, দেখুন, একটা দল চলতে গেলে একটা দলের নিজস্ব একটা পরিকাঠামোর প্রয়োজন পড়ে। যে দলের পরিকাঠামোর, দিদির দলের বর্তমান আমাদের পরিকাঠামোর অভাব ছিল। না জানি দিদি, সেই দিনকার দিদি আর আজকের দিদি, শ্রদ্ধা করি, প্রণাম করি, আজকের দিদি আমি অনেক পার্থক্য দেখছি। তাই আজকে বাধ্য হয়ে আমি স্বাধীনভাবে, ধর্ম নিরপেক্ষ, যেখানে ধর্মের কোনো কথা থাকবে না, আমি জাতীয় কংগ্রেস একদিন করছিলাম, আমি জাতীয় কংগ্রেসে আজকে যোগদান করলাম। আগামী দিনে কুচবিহার জেলায় 9টা বিধানসভা, 12টা ব্লক, ওই যে কথাটা বললাম 12টা ব্লক, হুম। আর এখন ওই যে কি আইপ্যাক, কি টিম, আইপ্যাকের টিম আসবে, এবির টিম আসবে, এবি করে দিয়েছে ব্লক। আরে প্রশাসনিক লেভেলে ব্লক 12টা, আর আপনারা করবেন 24টা ব্লক। হ্যাঁ, প্রশাসনিক লেভেলে 12টা ব্লক কুচবিহার জেলায়, তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি 24 জন। আচ্ছা, এই যে আইপ্যাক এর কথা বলি, একটা আইপ্যাক যখন প্রথম এসেছিল, সেই আইপ্যাক আর এই আইপ্যাক এর মধ্যে কোনো পার্থক্য রয়েছে কিনা? আইপ্যাক বলতে আমি জানি না, যারা পরিশ্রম করতে পারে, যারা ভোট করতে পারে, কোনো আইপ্যাক লাগে না, কোনো পরামর্শদাতা লাগে না। দলীয় স্তরে আলোচনা হবে, বুথ ভিত্তিক, অঞ্চল ভিত্তিক, ব্লক ভিত্তিক, জেলা ভিত্তিক, বিধানসভা ভিত্তিক, লোকসভা ভিত্তিক। দলীয় নেতৃত্বরা যারা দলীয় নেতৃত্ব দিচ্ছে, বুথ থেকে অঞ্চল, অঞ্চল থেকে ব্লক, ব্লক থেকে জেলা, তারা মূল্যায়ন করবে কোন অঞ্চলে কোন বুথে কি ধরনের সমস্যা আছে,
কি ধরনের মানুষের চাহিদা আছে সেগুলো মূল্যায়ন করে দল মূল্যায়ন করবে। এখন মূল্যায়ন করার দল মূল্যায়ন করার জন্য মানুষ আসে, হাজিরা সিস্টেমের লোক আসে, বেতন সিস্টেমের লোক আসে, ওরা মূল্যায়ন করে নেতাদের ঘাড়ে চাপিয়ে দেয়। আচ্ছা, এই যে আইপ্যাকের যদি বলেন আপনি আইপ্যাক মূল্যায়ন করে বা খাতা কলমে বসে, কিন্তু আমরা কিন্তু দেখতে পেয়েছি যে 2024-এর লোকসভা নির্বাচনে এই কোচবিহার আসনটি কিন্তু তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে, তাও আবার দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করে। কি বলবেন এটা? আমরা কিন্তু একতা ছিলাম, আমরা কিন্তু একতা ছিলাম। প্রবীণ এবং নবীন যৌথভাবে হাতে হাত কাঁধে কাঁধ মিলে জগদীশ বর্মা বসুনিয়াকে আমরা জেতাবই এটা প্রতিজ্ঞা করেছিলাম, তাই জগদীশ বর্মা বসুনিয়া জিতেছে। সবশেষে একটা কথা বলতে চাই যে 26-এর এই যে নির্বাচন রয়েছে, সেই নির্বাচনে আপনি এই মুহূর্তে জাতীয় কংগ্রেস দলে রয়েছেন। তো আমাদের দর্শকরা জানতে চায় আপনি কি এবার জাতীয় কংগ্রেস থেকে কি দাঁড়াবেন? দেখুন, আমি আমার 2টা মোবাইল নাম্বার আছে, আমার সুইচ অফ করে দিয়েছি। 1000টার উপর আমার ফোন এসছে, সবাই জাতীয় কংগ্রেসে যোগদান করবার জন্য সারা কুচবিহার জেলায় মেকলিগঞ্জ থেকে শুরু করে তুফানগঞ্জ বিধানসভার রামপুর পর্যন্ত আমার সঙ্গে সকলেই যোগাযোগ করে রেখেছেন, সকলেই ফোন করতেছেন। আমার 2টা মোবাইলের সুইচ অফ আছে বর্তমানে, এই আপনাদের সঙ্গে কথা বলবো বলে। এতক্ষণ আরো 100টা ফোন হয়ে যেত। প্রত্যেকটা মানুষ কালকের থেকে, আমি বিশেষ করে বলবো, কালকের থেকে আপনারা দেখতে পারবেন কোথায় যোগদান হচ্ছে, কোথায় যোগদান হচ্ছে না। কালকের থেকে বুঝতে পারবেন। সারা কুচবিহার জেলায় দল জাতীয় কংগ্রেসে গেছি, আমাকে যেভাবে কাজে লাগাবে, আমি ডোর টু ডোর 9টা বিধানসভা কেন্দ্র, 12টা ব্লক, 6টা মহকুমা, আমি ডোর টু ডোর সংগঠনকে শক্তিশালী করব আগামী দিনের লক্ষ্যে। তৃণমূল কংগ্রেসের ছিলেন খোকন মিয়া, তার কিন্তু তিনি এই মুহূর্তে কংগ্রেসে রয়েছেন এবং কংগ্রেসে কেন এলেন তার যে ক্ষোভ তিনি কিন্তু সেটা জানালেন। সেই সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি শ্রদ্ধার আসনে বসালেন এবং সেই সাথে যে তার যে কঠিন লড়াই, সেই সময় সিপিএম এর সঙ্গে লড়াই করে তিনি কিন্তু কোচবিহারে তৃণমূল কংগ্রেসকে, বিশেষ করে কোচবিহারের 1 নম্বর ব্লকে তিনি কিন্তু প্রতিষ্ঠিত করেছেন, সেটাও জানালেন কিভাবে তিনি প্রতিষ্ঠিত করেছেন। তো আগামী দিনে আমরা দেখব এই যে তিনি তার পুরনো দলে ফিরে এলেন, কিভাবে তিনি এই কংগ্রেস দলটিকে কোচবিহারে আরো শক্তিশালী করতে পারেন। খোন্দা, আজকের মতো এই বিষয়ে আমরা পরিসমাপ্তি করলাম। আগামীতে আরো দেখবো আপনার এই বিষয়ে আমরা কি কি তথ্য আমাদের দর্শকদের জানাতে পারি। নমস্কার। শেষেও আমি আবারও ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভগবান বিধাতার কাছে প্রার্থনা করি আমাদের দেশের মানুষ যেন আমরা সকলেই ভালো মতন বসবাস করতে পারি।